শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এমনটাই কিন্তু রাশিয়া থেকে সরাসরি ঘোষণা দিয়েছেন পুতিন। এদিকে চীন ও আমেরিকাও সম্মতি জানিয়েছেন। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে, ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া। ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়লো যে যারা 5 বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া? এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর। তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাকে জানিয়ে দিয়েছে যে তারা কারো কথা শুনবে না। কে কি বললো তাতে তাদের কিছু যায় আসে না, প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুতিন। পুতিন জানিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই শীত হয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত বা স্বচ্ছ ইমেজ রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যাওয়ায় দলের ভবিষ্যৎ ও নির্বাচনের চিত্র নতুন মাত্রা পেয়েছে। আমি নেপালে আছি, না ইন্ডিয়া আছি, না দুবাই আছি, এত কিছু কোশ্চেন নেওয়ার কোনো দরকার নেই। আমি যেখানে থাকি ভালো আছি। কারণ আমার কথা কিছু চাইছ না, মানে ফলো করিস না, ফলো করে সমস্যা সমস্যা দেবে। হ্যাঁ, মানে শিক্ষা নেই তো 14 পুরুষ আমার নাম মনে রাখবো। 14 পুরুষ আমার বলবো না। খেলা জমে উঠছে, বুঝছেন? খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো হাসনাত আব্দুল্লাহর মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে, যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন করতেছেন, বুঝছেন? ওই কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনী প্রথম জমা আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি এই ডক্টর ততস্থ হয়ে আছে। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস আর এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এমন মন্তব্য করা হচ্ছে। নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। দেশের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই খেলা উত্তেজনা তৈরি করেছে। এখন হঠাৎ করে কি আবার উত্তেজনা তৈরি হলো? কিছুদিন আগে শেখ হাসিনা বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা কেউ ভোট দিবেন না। এখন আবার গতকালকে আরেকটি বিষয় নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। শেখ হাসিনা টেলিগ্রামের একটি বক্তব্য নিয়ে শেখ হাসিনা সেখানে ডক্টর ইউনূসকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছে যে বাংলাদেশের যে কোনো একটি আসনে আপনি নির্বাচনে দাঁড়ান, আমিও নির্বাচনে দাঁড়াবো, আমাকে হারিয়ে দেখান। ওপেন চ্যালেঞ্জ করেছে। এটা চ্যালেঞ্জ করার অনেক যুক্তিকতা আছে। তার মেইন কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বলছে ফেসিস্ট, আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে না। শেখ হাসিনা সে কারণে প্রমাণ করার জন্য বসে আছে যে বাংলাদেশের মানুষ শুধু ইউনূসকে ভালোবাসে নাকি শেখ হাসিনাকে ভালোবাসে। শুধু ইউনূস যদি কোনো জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায়, তাহলে শুধু ইউনূসের পাশে বিএনপি, জামাত এবং শেখ হাসিনাকে যারা পছন্দ করে না সকলে তো থাকবে। তাহলে শেখ হাসিনাকে হারিয়ে দেখাক, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক। সেটা অ্যাকসেপ্ট করার কি সাহস এই শুধু ইউনূসের আছে? সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো তাহলে বুঝতে পারতাম বাঘের বেটা। এখনো কিন্তু সময় আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার। বাংলাদেশের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে এখনো যদি আওয়ামী লীগের পক্ষে রয়ে কোনো কলা গাছও দাঁড় করানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দিয়ে, জামাত বলেন, বিএনপি বলেন এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকলকে হারানো সম্ভব। ওই কলা গাছকে বাংলাদেশের মানুষ এখন ভোট দিবে। কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভালোবাসে অনেক বেশি, সে কারণে না। এই যে সকল রাজনৈতিক দল আছে 5 আগস্টের পরবর্তী সময় মাথা চারা দিয়ে উঠেছে এবং ডক্টর ইউনূসের গঙ্গের আশেপাশে যারা আছে তাদের এই সকল অপকর্মের কারণে তারা অতিষ্ঠ করে ফেলেছে বাংলাদেশের জনগণকে। তারা তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের পক্ষের কোনো কলা গাছ দাঁড়ালো, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ফেলবে। আর সেখানে যদি শেখ হাসিনা দাঁড়ায় আর শেখ হাসিনার বিপক্ষে ডক্টর ইউনূস দাঁড়ায়, কম না হলো 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে শেখ হাসিনা জয়লাভ করবে। ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থক যারা তারাও ভোট দিবে না, জামাতের হয়তো কিছু অংশ ভোট দিবে, তাছাড়া আর কেউ ভোট দিবে না। তাই শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ এমনি করে নাই। কথা বোঝে না? শেখ হাসিনা তো অনেক জনপ্রিয় একজন নেত্রী বাংলাদেশ, ওনার কথা বাদ। শেখ হাসিনা সেকেন্ড স্টেজের পরে যে সকল আওয়ামী লীগের নেতা আছে তাদের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস দাঁড়ায়, তাদের সাথে জিতবে না। এটা বাস্তব কথা। সেই ভয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা হয়নি, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কারণ এই ডক্টর ইউনূস ভালো করেই জানে, এই বিএনপি, জামাত তারা ভালো করেই জানে, আওয়ামী লীগকে যদি এই নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিই, আওয়ামী লীগ যদি 150 আসন নাও পায়, অন্তত 120 থেকে 130 আসন অটো পেয়ে যাবে প্রচারণা করা ছাড়াই। কারণ বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য এবং বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের এমপিকে জয়লাভ করানোর জন্য। এই ভয়ে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে এটা নাকি আওয়ামী লীগের শাস্তি স্বরূপ আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, আওয়ামী লীগকে যদি শাস্তি স্বরূপ এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে বিএনপিকে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয়নি, বিএনপি নিজে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে সেগুলোর দোষ কেন এখন আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে? কারণ বিএনপি 2001 থেকে 2006 সালে যে শাসনামল ছিল, যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সে সকল বিষয়ের শাস্তি স্বরূপ হিসেবে তাহলে আওয়ামী লীগ তো পারত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে।
হয়তোবা রাজনৈতিক মার পেছে বিএনপি আটকে গিয়েছিল, সে কারণে বুঝে গিয়েছে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে জিততে পারবো না, একেবারে বয়কট করি। সিস্টেমেটিক ভাবে বিএনপি নিজে থেকে নির্বাচন করে নাই, জামাত নিজে থেকে নির্বাচন করে নাই। আওয়ামী লীগ তখনও কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই, বিএনপিকে নিষিদ্ধ করে নাই, তারা নিজে থেকে নির্বাচন বয়কট করেছে। কিন্তু এখন কি হচ্ছে, আওয়ামী লীগ মুখ দিয়ে বলছে আমরা নির্বাচন বয়কট করবো না, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, ডক্টর ইউনূসের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। সেই কারণেই এই ডক্টর ইউনূস ভয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের উপর কার্যক্রম যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলছে না। এটাই হচ্ছে তাদের মেন ভয়ের কারণ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তার ভাই চুনুপুটি দল না, একদম মাটির গভীরও গেল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী পাবেন। কথা বুঝতে পেরেছেন? একদম অজপাড়া গ্রামে যান, প্রত্যন্ত গ্রামে, সেখানে আপনি যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিবেন, তারা চোখ বন্ধ করে বলবে, দেখো লাগবে না আপনাকে যে আমি আওয়ামী লীগকে ভোট দিব। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে আমি ভোট কেন্দ্রে যাবো না, কাউকে ভোট দিব না। আপনি 500 না 5000 টাকা দিয়ে তাদেরকে কিনতে পারবেন না। খেটে খাওয়া মানুষের মধ্যে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা, আওয়ামী লীগের যে পরিমাণ ভালোবাসে, প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনারা বুঝতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, আমরা তো বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখি, আমরা জানি আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। জামাতের জনপ্রিয়তা কোথায়? ঢাকা সিটির মধ্যে হালকা আছে, রাজশাহীর মধ্যে হালকা আছে, চট্টগ্রামের কিছু উপজেলার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে। বিএনপিরও জনপ্রিয়তা আছে, কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। আওয়ামী লীগের জনপ্রিয়তা প্লাস সাংগঠনিক দক্ষতা, এই দুটাই আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে গড়ে তুলেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বলতে পারেন তারা 5 আগস্টের এরকম অঘটন কিভাবে ঘটলো? এটা ব্রেন ওয়াশের কারণে সাধারণ জনগণ না বুঝতে পেরে রাজপথে নেমেছিল। এটা বিএনপি কোনোভাবে পতন করে নাই, জামাত শিবির কোনোভাবে পতন করে নাই। হয়তোবা তাদের কিছু সফলতা কোথায় পেয়েছিল, এই সকল টোকাই সমন্বয়গুলোকে সামনে রেখে পিছের থেকে জামাত ইসলামী বিভিন্ন রকমের মেটিকুলাস ডিজাইন করে বুদ্ধি দিয়েছিল। এটাতে তাদের অবদান একটু আছে, কিন্তু সম্পূর্ণরূপে যে জামাত আওয়ামী লীগকে কুপকাত করে দিয়েছে, বিএনপি নেমে কুপকাত করে দিয়েছে এটা সম্পূর্ণরূপে ভুল। সাধারণ জনগণ না নামলে তারা আরো 50 বছর আওয়ামী লীগকে কুপকাত করতে পারতো না, যদি পাকিস্তানের আইএসআই এবং আমেরিকা সিএ এদেরকে বিপুলত্ব সহায়তা না করতে এবং সম্পূর্ণরূপে স্ন্যাপার দিয়ে সহায়তা না করতো। এই সার্বিক সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। তবুও আওয়ামী লীগ যদি চেষ্টা করতো এবং শেখ হাসিনা যদি অর্ডার দিত, লাশের বন্যা বসে যেত, কিন্তু আওয়ামী লীগের পতন করতে পারতো। যদি আর্মি সমর্থন সম্পূর্ণভাবে নাও দিত, আওয়ামী লীগের ওই রকম কর্মী সমর্থন আছে, ওই রকম ফাইটার আওয়ামী লীগে এখনো আছে, তখনও ছিল। এটা বাস্তবতা। ইরানে দেখেন নাই ইরানে কি অবস্থা করেছে খোমেনি? আর্মি বলছে খোমেনির পতন কেউ করতে পারবে না, আমরা খোমেনির পাশে আছি। একদিনের মধ্যে ম্যাসেকার করে ফেলছে, খোমেনি সরকার টিকে গিয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের তো একটা স্ট্রং সমর্থক আছে এবং বিশাল বড় একটা আওয়ামী লীগের বাহিনী আছে। তারাও যদি আর্মি সমর্থন ছাড়াও নামতো স্ট্রংলি বলে, যদি শেখ হাসিনা ভিডিও বার্তা ক্লিয়ার ভাবে বলে দিত এদেরকে প্রতিহত করতে হবে, বাঁচো আর মরো, এটা যুদ্ধ হিসেবে নাও, ম্যাসেকার হয়ে যেত, শেখ হাসিনা সরকার টিকে যেত। ঠিকই 2041 পর্যন্ত ক্ষমতা থাকতে পারত, শেখ হাসিনা সেটা চায়নি। সেই বিষয়টাই কিন্তু আল জাজিরার যে একটি সাক্ষাৎকার দিয়েছে সজীব ওয়াজেদ জয়, সেখানে ক্লিয়ার করেছে যে আমার মা যদি চাইতো, আমার মা এখনো ক্ষমতায় থাকতো, আমার মা চাইনি রক্ত ঝরুক কারণ। এটা বাস্তবতা, এটা কেউ মানে না মানেন। এখনো অনেকে বড় গলায় বলে না শেখ হাসিনা গণহত্যা করেছে। ভাই, শেখ হাসিনা কিসের গণহত্যা করেছে? বরং তোমরাই গণহত্যা করে শেখ হাসিনার উপর দোষ দিচ্ছ, তোমরাই গণহত্যা করে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাচ্ছ। তোমরা পুলিশ গণহত্যা করলা, আওয়ামী লীগের কর্মী গণহত্যা করলা এবং তোমাদের মানুষ তোমরা স্নাইপার দিয়ে গুলি করে মেরে পুলিশের উপর দোষ চাপিয়ে দিলা। হ্যাঁ, পুলিশও কিছু নিজেদের সেফটির জন্য, বাংলাদেশের জানমাল কিছু রক্ষার জন্য তারা গুলি করেছে, কয়েকজন বা কয়েকশো মারা গিয়েছে। 1-200কে তোমরা টানতে 1000 বানাইছো, 800 বানাইছো, একবার 1500 বানাই, এখন 2000 বলো। কোনো খবর নাই কারা মারা গিয়েছে। 1-200 লিস্ট হয়তো তোমাদের কাছে আছে। আওয়ামী লীগেরও যারা মারা গেছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিয়েছো, পুলিশেরও যারা মারা গিয়েছে তাদেরকে ওই লিস্টে ঢুকে দিয়েছো। মানে আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্র সব যারা মারা গিয়েছে সকলকে লিস্টে ঢুকিয়ে দিয়েছো। আবার ওই 36 দিনে বাংলাদেশে যত মানুষ মারা গিয়েছে, মুমূর্ষ এবং রোগী, তাদেরকে ওই লিস্টে ঢুকিয়ে দিয়েছো। এই সকল লিস্ট মিলে তোমরা 2000 বলতেছো। আরে ভাই, সকল মিলে হাইয়েস্ট হয়তোবা ছাত্র 150 থেকে 200 জন মারা গিয়েছে। এটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানি। জাতিসংঘ রিপোর্ট করেছে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 1300 থেকে 1400 মানুষ মারা গিয়েছে, ওই আওয়ামী লীগ এবং পুলিশ সহ। তার মানে জাতিসংঘ রিপোর্টের মধ্যে কিন্তু 2000 নাই। চিন্তা করেন তারা কিভাবে প্রপাগান্ডা আগেও ছড়িয়েছে, এখনো ছড়িয়ে যাচ্ছে। তাই এত প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই। শেখ হাসিনা যদি ফেসিস্ট হয়, আওয়ামী লীগ যদি ফেসিস্ট দল হয়, ডক্টর ইউনূসের শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করা প্রয়োজন। শেখ হাসিনার চ্যালেঞ্জ গ্রহণ করে সে নির্বাচন করে শেখ হাসিনার সাথে দেখিয়ে দেখ আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের জনগণ বয়কট করে দিয়েছে, শেখ হাসিনাকে বয়কট করে দিয়েছে। কারণ শেখ হাসিনা ফেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট। ডক্টর ইউনূস বাংলাদেশের বহুত বড় নুনুবেল, তাকেই দেখেন আমরা নির্বাচন দিয়ে জয়লাভ করে দিয়েছি। এটা করলে তাহলে আমরা বুঝতে পারবো ডক্টর আসলে বাঘের বেটা, এবং ডক্টরের আশেপাশে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করছে তারাও বাঘের বেটার মতো রাজনীতি করছে। তা না হলে এগুলো হচ্ছে পুতুলে বাঘ, গালে বাসা, কাজে কিছুই না। শেখ হাসিনায় আসলে শেখের বেটি, শেখ হাসিনায় আসলে বাঘিনী, শেখ হাসিনায় আসলে আয়রন লেডি। সেটা তিনি ওনার কার্যকলাপে আবারও পরিচয় দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের নির্বাচনকে নিয়ে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘণ্টা কয়েক আগেই তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে US seeks to be friends with Bangladesh's once banned Islamist party। শিরোনাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে একসময়ে নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। প্রতিবেদনটির সাবটাইটেলে বলা হচ্ছে তাদের হাতে একটি অডিও রেকর্ড রয়েছে। সেই অডিও রেকর্ড অনুযায়ী ঢাকায় একজন মার্কিন কূটনীতিক বলেছেন যে
ওয়াশিংটন কিভাবে জামাতে ইসলামীর সাথে যোগাযোগ করতে চায়, যা সম্ভাব্যভাবে মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েন ডেকে আনবে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, তাদের হাতে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী মার্কিন কূটনীতিকরা এই দলের সাথে অর্থাৎ জামাতে ইসলামীর সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। দলটি ঐতিহ্যগতভাবে শরিয়া আইন দ্বারা শাসন পরিচালনা এবং মহিলাদেরকে কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি তাদের কর্তব্য পালনে সহায়তা করার জন্য কর্মঘণ্টা হ্রাস করার পক্ষে যুক্তি দিয়ে আসছে। তবে সম্প্রতি তারা মানুষের সমর্থন বৃদ্ধির চেষ্টা করছে, বলছে তারা এখন মূলত দুর্নীতি নির্মূল করার দিকে মনোনিবেশ করছে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে সেখানকার আমেরিকান কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা পুনরুত্থিত ইসলামপন্থী দলগুলোর সাথে কাজ করার জন্য আগ্রহী, এবং এই বিষয়টি মোটামুটি ওই রেকর্ডের মধ্য দিয়েই সবকিছু বেরিয়ে আসছে। এবং সেই রেকর্ডকে ভিত্তি করেই আরও সংশ্লিষ্ট বেশ কয়েকজনের মন্তব্য নিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আমি দীর্ঘ এই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদের জন্য তুলে ধরছি। এটুকু শুনলে মোটামুটি বোঝা যাবে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কী ভাবতে চাইছে, অন্তত ওয়াশিংটন পোস্ট যা বলছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর অর্থাৎ 2025-এর 1 ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসের কার্যালয়ে বাংলাদেশেরই কয়েকজন নারী সাংবাদিকদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, যেখানে ছিলেন ওই মার্কিন কূটনীতিক। অডিও রেকর্ডটিতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশটি ইসলামিকভাবে পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যৎবাণী তিনি করছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামী আগের চেয়ে অনেক ভালো করবে। তিনি বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্ট যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি তার নিরাপত্তার কারণে, এটিও এখানে উল্লেখ করা হয়েছে। ওই কূটনীতিক বলছেন, আমি বিশ্বাস করি না যে জামাত শরিয়া আইন আরোপ করবে। এমন কিছু না করার জন্য ওয়াশিংটনের কাছে অস্ত্রও রয়েছে, সেই অস্ত্র তারা ব্যবহার করতে প্রস্তুত। কি অস্ত্র? তিনি বলছেন, জামাত নেতারা যদি এ ধরনের কিছু করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরের দিনই তাদের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে 100% শুল্ক আরোপ করবে, এবং যেটি নিয়ে এই শুল্কের বিষয়টি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থায় আমরা সবাই জানি। এদিকে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত বক্তব্যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি যা বলছেন তা হচ্ছে এরকম যে ডিসেম্বরে যে আলোচনা সভাটি হয়েছিল তা ছিল একটি নিয়মিত অনানুষ্ঠানিক সভা, যেখানে রেকর্ডের কোনো সুযোগ ছিল না। কিন্তু রেকর্ডটি তো ওয়াশিংটন পোস্টের কাছে রয়েছে, তাই না? এখন মনিকা শির মতো মানুষরা তো অস্বীকার করবেনি, খুব স্বাভাবিক। তিনি বলছেন, বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে বেশি প্রাধান্য দেয় না, এবং বাংলাদেশি জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারই হোক না কেন তার সাথে কাজ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। ফরমাল যেসব বক্তব্য দেওয়ার কথা তাই দিয়েছে। এদিকে জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ রহমান তিনি বলছেন ওয়াশিংটন পোস্টকে যে একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপটে আমরা কোনো ধরনের মন্তব্য করতে চাই না। বোঝা যাচ্ছে তো? ওয়াশিংটন পোস্ট বলছে, আগেকার অপ্রকাশিত অনেক মন্তব্য রয়েছে এরকম যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের, যা বাংলাদেশে পরিবর্তিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কীভাবে দেখছেন তার স্পষ্ট একটি চিত্র পাওয়া যায়। এদিকে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান, যে নামটির সাথে আমরা বেশ পরিচিত, তিনি দক্ষিণ এশিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নানান ধরনের গবেষণা করছেন, তার মন্তব্য তুলে ধরা হয়েছে এখানে। কুগেলম্যান বলছেন, জামাত ইসলামীর সাথে আমেরিকার যোগাযোগ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে আরেকটি ফাটল তৈরি করতে পারে। পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক সংঘাত, রাশিয়ার তেল কেনা, একটি অসমাপ্ত বাণিজ্য চুক্তি এবং অনেক ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে দেশ দুটির মধ্যে সম্পর্ক এর মধ্যে প্রায় তলানিতে পৌঁছেছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। বহু বছর ধরে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় জামাত। ভারত দলটিকে পাকিস্তানের মিত্র এবং তাদের আঞ্চলিক নিরাপত্তার কৌশলগত জায়গা থেকে হুমকি হিসেবে দেখে। এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি তিনি কি বলছেন, এই বিষয়ে মার্কিন ভারত সম্পর্কের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বাংলাদেশের নির্বাচন, অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যাই করুক না কেন এটি ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। মানে পরোক্ষভাবে তার উত্তরটি বেরিয়ে আসছে। ওয়াশিংটন পোস্টে বলা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এরই মধ্যে তলানিতে। হাসিনা ভারত সরকারের মিত্র ছিলেন এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর নয়াদিল্লিতে অবস্থান করছেন। ডিসেম্বরের বৈঠকটিতে ওই মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায় শেখ হাসিনা সম্পর্কে, রাজনৈতিকভাবে হাসিনার সাজা দারুণ ছিল। মোটামুটি তিনি উচ্ছ্বসিত এবং দারুণটা শব্দটাও একটু কটাক্ষ করে উচ্চারণ করেন। যদিও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন এবং স্বচ্ছ নয়, তারপরেও শেখ হাসিনা দোষী এবং ট্রাইব্যুনালে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং যেটি বেশ আকর্ষণীয়। এই প্রতিবেদন বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন জামাতে ইসলামী আগের চেয়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের মতে হাসিনার অধীনে যখন জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল তখনই এই দলটি আরও বেশি গতি সঞ্চয় করেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে। 2024 সালে হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে জামাতে ইসলামী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 4টি বৈঠক করেছে এবং ঢাকায় আরও বেশ কয়েকটি বৈঠক করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর
ডিসেম্বরের বৈঠক সম্পর্কে, অর্থাৎ যেই বৈঠকের অডিও ক্লিপ ওয়াশিংটন পোস্টের হাতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত আলোচনা সভায় মার্কিন ওই কর্মকর্তা আরও ইঙ্গিত দেন যে জামাত ইসলামের সাথে যোগাযোগের পাশাপাশি মিশনের কর্মীরা, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীরা হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রক্ষণশীল ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন। তিনি এই আশা ব্যক্ত করেন। মোটামুটি তারা ইঙ্গিত দিয়ে দেন যে কী করতে হবে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। একটু খেয়াল করুন কি মানে বোঝা যাচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে। ওই কূটনীতিক বলছেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা ফোন ধরেই যাতে বলতে পারি এটা ওটা এইভাবে কার্যকর করা হোক। মানে তাদেরকে একটা পুতুল সরকার দরকার এই মুহূর্তে। এবং আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা তথাকথিত আরব বসন্ত বলি বা মিডল ইস্টে বিভিন্ন সময় যে সরকারগুলো পরিবর্তন হয়েছে, মোটামুটি বিশেষ বিশেষ ব্যক্তির মাধ্যমে আন্দোলন ক্রিয়েট করে রানিং সরকারগুলো পরিবর্তন করা হয়। তার মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়ার হিসেব মেলে না, তখন আবার ওই বিশেষ ব্যক্তিকে পরিবর্তন করে তাদের একটা পুতুল সরকার প্রয়োজন হয় সোকল্ড ইলেকশনের মাধ্যমে। বাংলাদেশেও খুব স্বাভাবিক সেই বিষয়টি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তারা কতটুকু সফল হবে কিংবা হবে না সেটি পরের কথা। ওই কূটনীতিক জোর দিয়ে বলছেন, যেটি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে এবং ওয়াশিংটনের কাছে অভিশপ্ত নীতি, অর্থাৎ তাদের কাছে যে অভিশপ্ত নীতি শরিয়া আইন, তা যদি বাস্তবায়ন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিশাল পোশাক শিল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ বাংলাদেশের সমগ্র অর্থনীতি যে কয়েকটি খাতের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে পোশাক শিল্প অন্যতম। সেই পোশাক শিল্পের 20% রপ্তানি হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে। অতএব সেটিও বন্ধ করে দেওয়া হবে। আর জামাত সম্ভবত শরিয়া আইন বাস্তবায়ন করবে না, কারণ এই দলে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান লোক রয়েছে। আমরা তাদের কাছে স্পষ্ট করে বলবো তাদের কি করতে হবে। সবশেষে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরে কুগল মানের মন্তব্য যেটি তুলে ধরা হয়েছে তা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক যদি ভালো অবস্থা থাকতো তাহলে নির্বাচনের আগে আমেরিকানরা জামাত ইসলামী সম্পর্কে আরও বেশ খানিকটা ভাবত। কিন্তু এই অংশীদারিত্ব সত্যি খুব জটিল আকার ধারণ করেছে। অতএব এটি মনে করার কোনো কারণ নেই যে মার্কিন কর্মকর্তারা ভারতীয় উদ্বেগের প্রতি আরও বেশি মনোযোগী বা সংবেদনশীল হয়ে উঠবে। মোটামুটি এই হচ্ছে ওয়াশিংটন পোস্টের যে বিস্ফোরণমূলক তথ্য বা প্রতিবেদন, সেটি তুলে ধরলাম। এবং এই যে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে এটি একেবারে অস্বাভাবিক মনে হয় না, যথেষ্ট তথ্যপাত্র তাদের কাছে রয়েছে এরকম মনে করি। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।